তার মানে 0.08 আর 0.08 মানেই 8%। পার্সেন্টেজে 8% কীভাবে আসে? 88% 8%। হ্যাঁ তোর কত আসছে বলতো? ডিভাইডেড বাই ইনটু 100 করে বার করতে 0.88 বাই 0.96 ইনটু 100 করে দিলাম। 0.88 খানা আছে হচ্ছে 0.96 এর মধ্যে, এক্স্যাক্টলি ওটা 0.96 এর মধ্যে। 100 এর মধ্যে বার করতে হলে তো পার্সেন্টেজ আসবে ঠিকই। এটা যখনই দেখ আমি কীভাবে বুঝলাম অঙ্কটা ভুল হয়েছে ভাই, 88% আর 8% যোগ করলে তো 96% আছে। টোটাল তো আমার 96% কখনো হবে না, টোটাল আমার হবে 100%। তাহলে ভুলটা আমি ধরতে পেরেছি, নিজের ভুল আমি নিজে ধরবো। 0.88 আর +3 আছে হচ্ছে 0.08। এটা কতর মধ্যে আছে? এটা আছে ভাই 0.96 এর মধ্যে। ঠিক আছে, তুই ধর পরীক্ষা নিলাম, তুই 75 পেলি 74, তাহলে তুই কত পার্সেন্ট পেয়েছিস? 74% না, কত পার্সেন্ট পেয়েছিস? 100 এর মধ্যে কনসিডার করতে হবে। তাহলে আমায় 100 নিতে হবে। তাহলে 0.96 আছে 0.88, 100 হবে কত? ঐকিক নিয়ম করলে আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস সবাই? 0.96 আছে 0.88, তাহলে 100 কত হবে? 100 ইন্টু 0.88 ডিভাইডেড বাই 0.96, এটাই এত পার্সেন্ট ইকোয়াস টু কত আসবে? তুই ক্যালকুলেটার বসাচ্ছিস। আর 0.08 মানে কত? ওটা থেকে বাদ দিয়ে দেবো, 100 থেকে বাদ দিয়ে দেবো, আর এটা করছি না। কত পার্সেন্ট আসবে এটা? ক্যালকুলেটার বসে ফেল। একটা 91.66 হ্যাঁ তাহলে এটা 91.66 এ আসবে। এটা আর ওটা 8.3, ওটা তো 100 থেকে মাইনাস করে পেয়ে যাবো। 91.66%। সবার বোঝা গেল কীভাবে করলাম? ওটা বুঝেছিস? চল সবাই পাশে বই ওভার করে রাখ, কারণ বই থেকেই তুলে তুলে অঙ্কগুলো দিয়ে দেয়। স্যার এটা 16 নাম্বার অঙ্ক, ওখান থেকে এটা কি ওই এনসিআরটি টেক্সটের? হ্যাঁ এটা মার্ক করা ছিল না, আমি বুঝতে বুঝতে পেয়ে গেছি। এইগুলো সাধারণত আসে না তো, ওই জন্য করিনি। এটা কি এনসিআরটি? এই যে এখন মার্ক করে ফেলছি দরকার হলে, এই জন্যই ভাই ক্লাসে লোকে টেস্ট পাস করে এনসিআরটি অনুশীলনী, তাই তো? 16 নাম্বার। তাহলে সবাই বই বার করে ফেল, করে এনসিআরটি অনুশীলনী গিয়ে 16 নাম্বারটা মার্ক করে ফেল, যে যার ইচ্ছা মতন। দেখ এই ধরনের অঙ্ক পেয়ে যাবি। সবাই যে যার বই বার করে এনসিআরটি অনুশীলনী গিয়ে এটা মার্ক করলাম। চল তারপরে বল, SC 39 শেষ হয়ে গেল, তারপরে SC 108 108 এটার আগে SC 37 বল। আচ্ছা ওটা R প্লাস বাই R মাইনাসের রেশিও, ওটা গ্রেটার দেন 0.72 বলেছে, বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ এরকম দিয়েছে ডাইরেক্ট। ওটা তো আমার তাই ছিল, ক্যাটায়ন আর অ্যানায়নের রেশিও 4খানা ছিল, 0.732 থেকে 1, তাহলে সর্বকাঙ্ক সংখ্যা হবে 8। 0.414 থেকে 0.732, তাহলে হবে 6। মনে আছে? ক্লিয়ার? ওই বলেছিলাম 4টে মনে রাখতে, কথা বলিস না বাকিরা। তারপরে বল। আচ্ছা SC 96 এর আগে কারোর কিছু আছে? যার যেখানে আছে বলবি, ডাউট। SC 96 এর আগে কারোর কিছু আছে? 4 এর 1 NaCl কে MgCl2 এর সাথে ডোপিং করা হলে কোন প্রকার কেলাস ত্রুটির সৃষ্টি হবে? আচ্ছা এখানে দেখ NaCl এর মধ্যে আমি কি করলাম? MgCl2 ডোপিং করলাম, তার মানে NaCl এর কে MgCl2 এর সাথে ডোপিং করা হলে কোন প্রকার কেলাস ত্রুটির সৃষ্টি হবে? এটা অ্যান্সার কি লেখা আছে পিছনে? ডিটেলসে লেখা আছে নাকি উপর উপর লেখা আছে সেটা আমি জানতে চাইছি। অ্যান্সার লেখা তো অবভিয়াসলি আছে, নেই লেখা অ্যান্সার? আমি ঠান্ডা মাথায় ভাবি কী ধরনের ত্রুটি। দেখ NaCl এর ক্রিস্টাল ছিল, ওর মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলাম, তো Cl মাইনাস আগেও ছিল, NaCl মানে Na প্লাস Cl মাইনাস ছিল, Na প্লাস Cl মাইনাস আগে ছিল, MgCl2 দেওয়া মানে Cl মাইনাস নতুন করে ঢুকলো, তো ভাই Cl মাইনাস তার ইম্পিউরিটি ক্রিয়েট করেনি, বাট Mg+2 ঢুকে গেল, তার মানে NaCl এর মধ্যে ম্যাগনেসিয়াম প্লাস গিয়ে জায়গাগুলো নিচ্ছে। এবার এটা কোন ধরনের ত্রুটি? একটু বইয়ের মধ্যে দেখি, লাস্ট টাইপের ত্রুটি। দেখ ইম্পিউরিটি, এক্স্যাক্টলি ইম্পিউরিটি ইফেক্ট লাস্টেরটা। NaCl ক্রিস্টালের মধ্যে ওই আগের দিন তোকে বলেছিলাম, যখন NaCl এর মধ্যে KCl দিলাম ঠিকই। এটা কোন টাইপের ত্রুটি বইয়ের মধ্যে চলছি? ওয়ান 1.12.3 অশুদ্ধজনিত ত্রুটি। 1.12.3 ওর মধ্যে দেখ উদাহরণের মধ্যে মার্ক করেছিলাম, NaCl এর মধ্যে স্ট্রনশিয়াম দিলাম, একই কেস, ঠিক আছে? আচ্ছা ওখানে ডোপিংয়ের সংজ্ঞা মার্ক করেছি উপরে, করেছিলাম তাই তো? চল তাহলে চলে যাবো হচ্ছে নেক্সট কোশ্চেন। SC 96 এর আগে কারো কোনো ডাউট? রেজাল্ট পাতা উল্টে দেখে নিচ্ছি। SC 96 এর আগে কারো কোনো ডাউট?
SC 87-এরটা করা হয়ে গেল, ঠিক আছে, ক্লাসের শুরুতেই করেছি। তাহলে চলে যাই ডাইরেক্ট SC 96। অরের 4 এর অরের 1 2 4 এর অরের 1 2 অরের 1 আর 2। ওকে, শুরু করা যাক। ঘনকাকার জালক গঠন করে পেরেছি, এটা কেউ পেরেছিস? পেরেছিস কেউ এটা? 4 এর অরের 1। ওকে চল শুরু করা যাক। ঘনকাকার জালক গঠন করে কেলাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব দিয়েছে, একক কোষের বাহুর দৈর্ঘ্য দিয়েছে 234 গ্রামের পরমাণু, অরের 1 প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা। এ তো কিছুক্ষণ আগেই করলি। ও তাহলে ওটা পরে পেরেছি, মানে আগে পারিনি। আচ্ছা, ওই অরের 1 তো এই মাত্র এখানে করলাম না, পরমাণু আছে মোল আছে করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা এই মাত্র করেছি, ঠিক আছে, এটা পেরে যাবো। ওই সেম কোশ্চেন ছিল আরে। অরের 1 তাহলে পারলাম। ওকে, অরের 2 পুরনো বাড়ির জানলার সার্সিগুলি নিচের দিকে পুরু হয় কেন? এইসব কোশ্চেন থেকে দেখে তো ছকের মধ্যে ছিল সুপারকুল লিকুইড কাঁচু ধর এই কাঁচু ধর সুপারকুল লিকুইড বলে। এটা কি সলিড স্টেটের কোশ্চেন না? সলিড স্টেট দিয়েছে এর 2 যখন সলিড স্টেটের মধ্যে আছে কোথাও এখানে? সুপারকুল লিকুইড কোথায় আছে বলতো বইয়ের মধ্যে? এর মধ্যে রয়েছে। তো ফার্স্টের দিকে যাও। এইসব কোশ্চেন আমার দেয়। এই কোশ্চেন উচ্চ মাধ্যমিক আসবে বলে মনে হয় না। ওই তো পেয়েছি, এটা কোথায় আছে? কিলো সাকার প্রোটিন 2 নম্বরের দেখেন উদাহরণের জায়গায় 1.3 এর উপরে 1.3 তার ঠিক উপরে দেখ একটা ছক আছে, কেলাসাকার ও অনিয়মিতাকার কঠিনের মধ্যে পার্থক্য। তার ঠিক উপরে দেখ আছে উদাহরণ। 2 নম্বর পয়েন্ট একটু মার্ক কর, তাহলে করে ফেল মার্ক। বহু পুরাতন বাড়ির জানলার সার্সিগুলি লক্ষ্য করলে দেখা যায়। এসব কোশ্চেন উচ্চ মাধ্যমিকে আসবে বলে মনে হয় না, তাও তুই চল পড়ে যাচ্ছিস। টেস্ট পেপার সলভ করে আমি যাচ্ছি, 100% প্রিপারেশন নিয়ে যাবো। এখনও যে টাইম আছে ফুললি ইউটিলাইজ করলে এখনও কেমিস্ট্রিতে 70 পাওয়া পসিবল, যে টাইম আছে। সবগুলো কোশ্চেন করতে হবে নাকি ছকের মধ্যে কি পড়বো? যেগুলো পাচ্ছি হ্যাঁ, মানে ছকে সবগুলো কোশ্চেন করতে হবে নাকি টেস্ট পেপারে? ছক বলতে কোন ছক? এই যে যে ছকে দাঁড়াবে এখানে। ছক কোথায় দেখিয়েছি বলতো? এই বহু পুরাতন বাড়ি, আরে এই মাত্র তো দাগলি 1.3 তে মানে ছকে ওটা উদাহরণ লেখা আছে, আবার ছকেও লেখা আছে, তাই তো? 2-এ সব কটা কোশ্চেন করতে হবে না? কটা কোশ্চেন আছে? 9টা। 9টা কোশ্চেন আছে। 9টা দুটো, এই তো 9টা পড়বো। আরে ওগুলো লাগবে না অত, এগুলো নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই। তুই শুধু যেগুলো করছি টেস্ট পেপার সলভ করতে যেগুলো হবে ওগুলোই ব্যাস সাফিসিয়েন্ট। আরে বইতে তো লেখা আছে তো তো অরে অঙ্ক থাকবে তো। চল যাই হোক, পরে অঙ্ক থাকে বল। SC50 এইটা একটা প্রবলেম আছে। চারের এর এক অথবা কি 4 এর 1 অথবা কোনটা? নিম্নবর্ণিত একক কোষী সমান এই কোশ্চেন উচ্চ মাধ্যমিক আসবে না, ফার্স্ট অফ অল বলে দিচ্ছি। চল তোকে বলেছি কি, দেখ এ কোথায় বলে দিচ্ছি, পেজ নাম্বার SC59, 4 এর অথবার 1 ফাইনালে 4 এর অথবার 1, এই তো এগুলো বইয়ের মধ্যে আছে, ঠিক আছে। যাই হোক চল, এই কোশ্চেন উচ্চ মাধ্যমিক আসবে না, বইয়ে তো আছেই। কি বলেছে দেখ, তোকে বলেছে A = B not = C। হ্যাঁ তার মানে আমার লেংথ আবার সবার সেম নয়। হ্যাঁ ঘন করলে কি হতো বলতে, A = B = C কিউ বলে, এটা আমার not = C, বুঝতে পারছিস? কোথায় আছে বইয়ে? বিশাল বড় একটা ছক আছে, দেখ A B C আলফা বিটা গামা রিলেশন সব দেওয়া আছে, যার মধ্যে তোর সিলেবাসে অফিসিয়ালি আছে একখানাই, A = B = C আর আলফা বিটা গামা = 90 ডিগ্রি। এটা ছাড়া তোর পরীক্ষাতে কিচ্ছু আসবে না। টেস্ট পেপার এই জন্যই ভাই স্কুলে যা পড়া তাই দেয়, স্কুলে ভাই আউট অফ সিলেবাসও পড়া, ওগুলো দেয় দেয়, সিম্পল আসবে স্বাভাবিকভাবেই। এটা তোর উচ্চ মাধ্যমিক আসবে না। এই কোশ্চেনটা অনেক জায়গাতে এই টাইপের তাহলে A = B not = C দেখতে পাচ্ছি, আর আলফা = বিটা = গামা 90 ডিগ্রি, বুঝতে পারলাম। ফার্স্টের কেসটা হবে বা সেকেন্ডের কেসটা হবে, দেখ ওটাকে কি বলছে, ওটাকে চতুস্তলকীয় চতুস্থলকীয় যা আছে পড়লাম, বুঝলি? এই কোশ্চেন তো উচ্চ মাধ্যমিক আসবে না, এবার চাইলে তুই পড়ে যেতে পারিস। এতদিন অবধি উচ্চ মাধ্যমিক কোনোদিনও আসেনি, ইন ফিউচারও আসবে না। ঘনক ছাড়া তোর কিচ্ছু নেই সিলেবাসের মধ্যে, সিলেবাস ক্লিয়ারলি মেনশন করা আছে ঘনক, বোঝা গেল? চল তাহলে SC59 হয়েছে। নেক্সট SC59 এর পরে 96 হয়ে গেছে 108 এর 4 এর এক আসছি, SC96 হয়ে গেল। 4 এর এক বসে হেক্সাগোনাল হবে SC96 এর পরে এবার বল। আচ্ছা SC96 এ তো একটা কোশ্চেন হলো, অথবা 1 হলো 2 হলো, আচ্ছা দুটোই হয়ে গেছে। হ্যাঁ SC96 এর পরে আমার SC108 SC108 এর ওটা হেক্সাগোনাল 4 এর 1 হেক্সাগোনাল কোনটা? 4 এর 1 তাই তো?
ক্যালসিয়াম ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে, এটা তাহলে ওরা পরের answer আচ্ছা শুরু করা যাক। ক্যালসিয়াম ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস, পৃষ্ঠকেন্দ্রিক মানে এফসিসি, ফেস সেন্টার। আমার যদি বাংলা ইংলিশ নিয়ে অসুবিধা হয় ভাই, তোর কোশ্চেনের পিছনে ইংলিশ টার্মটাও দেওয়া থাকবে, তুই দেখে নিবি। এফসিসি মানে জেড এর ভ্যালু 4। আচ্ছা, যার একক কোষের বাহুর দৈর্ঘ্য 0.556, তার মানে এর ভ্যালু পেয়ে গেলাম। যদি কেলাসটিতে 0.1% শর্টকি ত্রুটি থাকে তাহলে কেলাসটি ঘনত্ব নির্ণয় করো। কমে যাবে, শর্টকি ত্রুটি মানে যেন কি ছিল? ঘনত্ব কমে যাবে। শর্টকি ত্রুটি মানে কি ছিল মনে আছে? শর্টকি ত্রুটি আর ফ্রেঙ্কেল ত্রুটি পড়েছিস আজকে, পরীক্ষা আছে কিন্তু। শর্টকি ত্রুটি ফ্রেঙ্কেল ত্রুটির পার্থক্য, এসব কোশ্চেন উচ্চ মাধ্যমিকে এসছে, এখানেও পাবি, অনেক জায়গায় এসছে। মজার ব্যাপার এই বছরে এসেছিল। সেটা আমি এটা করেছিলাম যে নরমাল ক্যালকুলেট করে তারপর 0.1% পার্সেন্টেজে মাইনাস করে দিয়েছি, অ্যান্সার মিলে যাবে। ঘনত্ব একটু কমে যাবে, নরমাল আগে ঘনত্ব বার করে নিয়েছে। এটা তো মিলবেই। যদি কেলাসটিতে 0.1% শর্টকি ত্রুটি থাকে তাহলে কেলাসটির ঘনত্ব কত? আচ্ছা, তার মানে কি শর্টকি ত্রুটি মানে কি ছিল বলতো? শর্টকি আর ফ্রেঙ্কেল, একটু যদি মনে থাকে। শর্টকি ত্রুটি মানে কি ছিল? প্লাস মাইনাস বেরিয়ে যাবে। আমার বেরিয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, বেরিয়ে যদি যায় তাহলে আমার কি হবে? আয়তন কমবে, স্বাভাবিক হবে, আগে ছিল তাতে কমবে, বুঝতে পারছিস? এবারে এখন তাহলে আয়তন কত হলে কীভাবে করবো? আরে ভাই আগে কত ছিল? -0.1% করলেই তো হবে। হবে? আগে কত ছিল? আগে কত পার্সেন্ট আয়তন ছিল? 100 আগে তো ওটা বার করে নিতে হবে। আয়তন কীভাবে বার করবো? আগের আয়তন কীভাবে বার করেছিস? আমি এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে মেরেছি, কিন্তু মিলে গেছে, খাতায় করে নিতে। তাহলে কীভাবে করছি এটা? অঙ্কটা দেখলে বলতে হবে। আগের আয়তন বার করবো করে 0.1% মাইনাস করো, তাই তো? আচ্ছা, ডাইরেক্ট করেছিল কিন্তু মিলে গেছে। আগের আয়তনটা বার করবো কীভাবে? করা যাবে একদম সোজা। কি আমাকে কেলাসের ঘনত্ব বলেছি, কিন্তু একক কোষের ঘনত্ব বলেনি। কেলাসের ঘনত্ব আর একক কোষের ঘনত্বের মধ্যে ডিফারেন্স আছে। তুই করেছিস হচ্ছে, বলছি তুই করেছিস ওই রো ইকোয়াস টু mz/n কিউব, তো ওখান থেকে তুই ঘনত্ব আছে, ওই ঘনত্ব ওটাই মেবি বার করেছিল। ঘনত্বকে m দিয়ে ভাগ করেছিস, ঘনত্ব ইকোয়াস টু ভর বাই আয়তন, তাই তো? তুই ঘনত্ব ইন্টু ঘনত্বকে সরি ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করেছিস, আয়তন বেরিয়েছে। ওটা আমার একক কোষের আয়তন বেরিয়ে গেল, ওটা মানে 100%। তাহলে ওখান তুই 0.1% কত হবে সেটা বাদ দিয়ে দিয়েছিস, তাই করেছিস না? Answer মিলে গেছে। অ্যান্সার কত এসেছে? চল এটা কীভাবে করবো সিম্পলি চল দেখি। তোকে বলেছে কেলাস। আচ্ছা, কেলাস আর একক কোষ কিন্তু এক জিনিস নয়, এটা তোকে বলেছিলাম প্রথম ক্লাসেই। একক কোষগুলো যোগ হয়ে হয়ে আমার কেলাসটা ফর্ম করে। ইংলিশটা বেটার, ইউনিট সেলগুলো অ্যাড হয়ে আমার পুরো ক্রিস্টালটা ফর্ম করে। ক্রিস্টাল মানে পুরো বড় ব্যাপারটা, আর ইউনিট সেল মানে ওর মধ্যে ছোটো ছোটো পার্টগুলো। ছোটো পার্টগুলো যেগুলো স্টাডি করলে আমি ক্রিস্টাল সম্পর্কে আইডিয়া পেয়ে যাবো, সেটা হচ্ছে আমার ক্রিস্টাল। সরি, সেটা হচ্ছে আমার ইউনিট সেল। মানে ব্যাপারটা হচ্ছে বাড়ি আর ইটের মধ্যে ডিফারেন্স। ছোটো ছোটো ইট দিয়েই আমার ভাই বাড়িটা ফর্ম হচ্ছে, তার মানে বাড়িটা হচ্ছে আমার সোজা কথা কেলাসের মতন, আর ইটগুলো হচ্ছে আমার ইউনিট সেলের মতন। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝতে পেরেছি। এবার দেখতে হবে কোশ্চেন হচ্ছে কেলাসের ঘনত্ব। কেলাসের ঘনত্ব মানে কিন্তু ইউনিট সেলের ঘনত্ব কখনোই নয়। তো যদি বলি বাড়ির ঘনত্ব আর ইটের ঘনত্ব এক নয়, কখনোই নয়। বুঝেছিস? আচ্ছা, তাহলে আমি ফার্স্টে কী করছি? ফার্স্টে বার করবো হচ্ছে কেলাসের আয়তনটা বার করি। কেলাসের আয়তন বার করবো। কেলাসের আয়তন থেকে ভাই ওই 0.1% বাদ দিলে আমার হয়ে যাবে। আমার যদি কেলাসের আয়তন সাপোজ আছে 150, তাহলে আমি কী ধরবো বলতো? 150 মানে 100%, তা 0.1% মানে কত হবে? 0.15। বুঝতে পেরেছিস? 150 মানে 100%, তাহলে ভাই 0.1% মানে কত হবে? 0.15। আমি যদি ভাই 300 = 100%, হতেই পারে 300 টাকা মানে 100% আমি ধরতেই পারি। যদি লাভ ক্ষতির অঙ্ক করি তখন আমি 300 টাকাকে 100% ধরবো। তো কথা বললাম 30 টাকা লস হলো, তাহলে আমি 300 রেসপেক্টে 30 বার করে আমি তখন করি, তাই না? যদি আমার 300 টাকায় 30 টাকা লস হয়, তার মানে কি আমার 30% লস হয়েছে? না ভাই, তাহলে তো পুরো হিসাব গন্ডগোল হয়ে যাবে। 300 টাকায় 30 টাকা লস মানে কত পার্সেন্ট লস বলতো? কত পার্সেন্ট লস? 10% লস। 30% লস কখনোই নয়। পার্সেন্টেজ মানে আমি ভাই 100-এ কম্পেয়ার করি, সব কিছু 100-এ নিয়ে আসি কম্পেয়ার করার জন্য। কেন? কারণ আমার কম্পেয়ার করতে সুবিধা হয়। তুই কত নাম্বার পেয়েছিস আর তোর ভাই পাশের বাড়ির লোকটা কত নাম্বার পেয়েছে, কম্পেয়ার আমি কী করবো? পার্সেন্টেজে কম্পেয়ার করবো, তাই না? তাহলে ভাই বেসিক্যালি এখানে ব্যাপারটা কি, চল শুরু করা যাক। তাহলে আমি কেলাসের আয়তন বার করি। কেলাসের ঘনত্ব আমার কি আছে? ρ = m × z/n³। কেলাসের আয়তনের ফর্মুলা কি ভাই? আয়তন ইকোয়াস টু হচ্ছে আমার ভাই ভর বাই ঘনত্ব, তাই না? কেন? ঘনত্ব ইকোয়াস টু ভর বাই আয়তন। তাহলে আয়তন ইকোয়াস টু কি হবে? ভর বাই ঘনত্ব। তাহলে চল করি, আমার এখানে বার করতে হবে কি? বার করছি হচ্ছে আমি আয়তন। তাহলে আয়তন ইকোয়াস টু আমার হবে m/ρ। বোঝা গেল? m/ρ এর ভ্যালু কত হবে? n³/z, n × a³/z। ক্লিয়ার? সবার বোঝা গেছে? হ্যালো স্যার, এটা
ক্যালকুলেটার বসা দেখি কত আসছে, এখনই করবো অ্যান্সারটা। এন এ কিউব বাই জেড বসা ক্যালকুলেটারে, কত আসছে দেখি। এখানে এফসিসি বলে দিয়েছে, জেড এর ভ্যালু 4, বসা ক্যালকুলেটারে। এন এর ভ্যালু কত বসবে, অ্যাভোগাড্রো নাম্বার বসিয়ে দে, 6.02 এর ভ্যালু কত বলেছে কোশ্চেনে, একক কোষের কিনারা দৈর্ঘ্য দেওয়া আছে 0.556 ন্যানোমিটার, তার মানে কত সেন্টিমিটার, -7, এটার কিউব হলো ডিভাইডেড বাই জেড, জেডের ভ্যালু 4। আচ্ছা ক্যালকুলেটারে বসানোর সময় না বেশি উত্তেজনা ভালো না তো, তাহলে ক্যালকুলেটারে বসানোর সময় ভাই এগুলোকে আমি আর বসাবো না, 10⁻⁷ এর কিউব কেউ করবো না, 0.556 এর কিউব করবো, এটা করে দেবো 21, এইগুলো আমি মিনিমাম করবো। মনে রাখবি ক্যালকুলেটারে যত মিনিমাম ইনপুট করবি তত তোর অ্যান্সার তত পারফেক্ট হবে, আর যদি হাজার জিনিস ইনপুট করবি তত তোর ভুল হবে, ভুল হবেই। এটা 10⁻21 করে নিলাম, 23 থেকে 21 বাদ দেবো, এগুলো মুখে মুখে করবো, করে আমার কী পড়ে থাকলো ভাই 2, বুঝেছিস? আরও শর্টে করবো কীভাবে, এটাকেও বসাবো না, 10⁻2 মানে 100, 0.6.02 আছে তো, এটাকে বসিয়ে দেবো হচ্ছে 602.2, বুঝলি? 6.02 ছিল, আচ্ছা এটাকে বসা ইন্টু 100ই কর, চল করে বল দেখি কত আসছে, কত আসছে, 4 দিয়ে 25 কাটবে, ঠিকই বলেছিস, 4 দিয়ে 100, এখানে আরও শর্ট করবো 25, ক্যালকুলেটর বসিয়ে কত আসছে 25 পয়েন্ট, আর কিছু আছে তারপরে ইন্টু 10 টু দি পাওয়ার 25.8, তারপর কিছু আছে আর, আচ্ছা 25.8 সেন্টিমিটার কিউব, 25 সিসি, বাকিদের কত আসলো, 25.8 এসছে, ওকে চল যা এসছে তাহলে তাই করি। আচ্ছা তাহলে ভাই এটা মানে 100%, 0.1% মানে কত হবে, 0.258 নাকি 0.258, তাহলে চল আমার ক্লাসের আয়তন হচ্ছে এত, তারপর লিখবো 0. সুতরাং 100% ইকুয়ালস টু 25.8, দেয়ারফর 0.1% মানে কত, কত হবে 0.258, ওকে সবার ক্লিয়ার, সবাই বললে হ্যাঁ ক্লিয়ার। 100% ছিল হচ্ছে আমার পুরো আয়তন, 0.1% শর্ট কি ত্রুটি আছে, 0.1% শর্ট কি ত্রুটি আছে, তাহলে ভাই শর্ট কি ত্রুটির জন্য আমার ভাই বেরিয়ে গেছে, বুঝতে পেরেছিস, ওগুলো আমার ছেড়ে চলে গেছে, তাহলে ভাই এতটা জায়গা আমার ক্লিয়ার হয়ে গেছে, তাহলে 0.1% মতো 0.258, বুঝলি? তাহলে এখন আমার কতটা জায়গা পড়ে আছে আয়তন, ওটা মাইনাস ওটা কত আসবে, 25.8 মাইনাস 0.258, কত আসছে অ্যান্সার, কত আসলো 25.8 মাইনাস 0.258, 25.5 মাইনাস করলাম 25.5 সেন্টিমিটার কিউব, তাই তো? আমি জানি না এখন অ্যান্সার মিলেছে কিনা, অ্যান্সার কত দেওয়া আছে, তাহলে কি রাশি ঘনত্ব কত, তাই তো? এবার মনে বললাম কি করে দিলাম, আচ্ছা আয়তন বেরোলো, ডাইরেক্ট ঘনত্ব বার করে দিলাম, 25, ও আমাকে বার করতে দিয়েছিল হচ্ছে ঘনত্ব, তাই তো? আমি আয়তন দেখছি তখন, ওকে আমি তো ডাইরেক্ট আগে ঘনত্ব বার করে দিলাম, পরে ওটা 0.1% করে দিলাম, পরে মাইনাস করে দিলাম। হ্যাঁ তাহলে তো তাই করলে হয়ে যাবে, তাহলে তো আমার এসব করার দরকারই নেই, কেন করলাম এসব, আমি আয়তন দেখেছিলাম এতক্ষণ, ঠিক আছে, ওই জন্য আয়তনের দিকে চলে গেছি, তো এই কোশ্চেনে ঘনত্ব বলেছে ভাই, তা আয়তন দিলে করতাম এরকম, আয়তন চাইনি ভাই, ঘনত্ব দিলে, ঘনত্ব দিলে কী করবো, ঘনত্ব দিলে ফার্স্টেই তো ভাই এখান থেকে ঘনত্ব বার করছি, এম এর ভ্যালু জানি, ক্যালসিয়াম দিয়ে দিয়েছে কোশ্চেনে 40, জেড এর ভ্যালু জানি, এন জানি, এ কিউব জানি, এখান থেকে রো বার করো ডাইরেক্ট, তখন ওটা ইকুয়ালস হবে 100%, 0.1% বাদ দেবো, ওটা ইকুয়ালস 100% হবে। আমি এটা এতক্ষণ আয়তন দেখছি, ঠিক আছে, এটা আয়তন দেখছিলাম এতক্ষণ, ওটা ভাই ঘনত্ব বলেছে, তাহলে ঘনত্ব তো আরও সোজা হয়ে গেল, এসব কিছুই লাগবে না করতে, ডাইরেক্ট এই ভ্যালু বসাবো, যাই হোক চল এটা বুঝে গেছিস তুই, এটা বসিয়ে ভাই এখান থেকে যেটা আসছে ওটা ইকুয়ালস টু 100%, তাহলে 0.1% মানে কত হবে, এটা যদি আয়তন দিত তাহলে এইভাবে করতাম, বোঝা গেছে? সবার ক্লিয়ার? চল সবার ক্লিয়ার হয়েছে, SC 116 চলে যায়, SC 116 4 এর এর 1, অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা উষ্ণতা বৃদ্ধিতে বেড়ে যায় কেন, খুঁজে পেলাম না, বইটা আছে, আছে অবশ্যই, কোথায় আছে চল দেখি,
বইটা খুঁজলাম কিন্তু পেলাম না। হ্যাঁ বলে তো কোথায় আছে, এটা আছে হচ্ছে SC 29 মানে পেজ নাম্বার 29 লাস্ট লেখা আছে 29 নেই তো? হ্যাঁ লাস্টের 29 কোথায়? যেখানে দেখ সিলিকন আর ক্লাস আছে না, সিলিকনের ক্লাস তার পাশে দেখ একটা শুরু আছে উষ্ণের বাড়াতে থাকে ম্যানেজমেন্ট সম্পর্কে লিখতে হবে। ও আচ্ছা, ওই আরো বেশি সংখ্যক ইলেকট্রন ভ্যালেন্স বন্ড থেকে পরিবাহী ব্যান্ডে চলে আসে জানো? হ্যাঁ পয়েন্ট নাম্বারটা কত এখানে এই পুরোনো বইতে অন্য জায়গায় আছে, পয়েন্ট নাম্বার কত কত পয়েন্ট কত পয়েন্ট কত 1.13.3 লাগে, ওই 27 পেজের মানে 1.13.2 লাস্টে। পেয়েছি পুরোনো বইতে আরও এক জায়গাতেও আছে। আচ্ছা এটাই মার্ক করে, এটা এখানে কম্প্যাক্টলি লেখা আছে 1.13.3 তার ঠিক উপরে ধাতব পরিবাহী তড়িৎ পরিবাহিতা উষ্ণতা বৃদ্ধি করলে হ্রাস পায়, কেন তার কারণ লেখা আছে। কতটা অবধি লিখবো, ধাতব পদার্থে কেলাসে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলি কেলাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিচের দিকে উষ্ণতা বৃদ্ধি করতে লাগলে অর্ধ পরিবাহী তড়িৎ বাহী তাহলে উষ্ণতা বাড়ালে কী হয়, হ্রাস পায়, তাই তো, তাই লেখা আছে তো। হ্রাস পায় না বৃদ্ধি পায় ধাতব পরিবাহীর হলে আমার কী হলো, উষ্ণতা বৃদ্ধি করলে হ্রাস পায় ধাতব পরিবাহীর। আচ্ছা অর্ধ পরিবাহী বৃদ্ধি করে। ধাতব পরিবাহীরটা আগে মার্ক করলাম 1.13.3, এইবারে চলে যাবো অর্ধ পরিবাহীর। অর্ধ পরিবাহীর কোথায় আছে, অর্ধ পরিবাহীর আছে হচ্ছে ধাতব পরিবাহীটা আবার কোথায় আছে? আচ্ছা 1.13.3 যেটা বলছি এটা মার্ক করে একটু 1.13.3 তার ঠিক উপরেই, তার ঠিক উপরে যে প্যারাটা আছে না দেখ, সেখানে প্যারাটা আছে হচ্ছে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবাহিতে উষ্ণতা বৃদ্ধি করলে হ্রাস পায়। সবাই দেখতে পাচ্ছিস আছে কি এটা, ধাতব পরিবাহীর কিন্তু ওটা, মাঝে আছে। ওটা আছে ধাতব পরিবাহী তড়িৎ পরিবাহিতে উষ্ণতা বৃদ্ধি করলে হ্রাস পায় হ্যাঁ এটা বড় করে আছে। আছে। হ্যাঁ আচ্ছা তার ঠিক উপরে আছে কি, তার ঠিক উপরে আছে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলে অর্ধ পরিবাহী তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। ওটা অন্য দিক থেকে আছে তো দেখতে পাচ্ছি, তার উপরে তো তাহলে পুরোনো নতুন বইতে একটুখানি অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়েছে, দেখ তো কোথায় আছে, ওর উপরে নিচে আছে উষ্ণতা বৃদ্ধি করলে অর্ধ পরিবাহী তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, আছে লেখা। কারণ উষ্ণতা বৃদ্ধি, কারণ উষ্ণতা বৃদ্ধিতে আর বেশি সংখ্যক ইলেকট্রন ভ্যালেন্স বন্ড থেকে পরিবাহী ব্যান্ডে গমন করে। আচ্ছা এইগুলো তোর ফিজিক্সের মধ্যে আছে না, ব্যান্ড থিওরি দেখবি তোর ফিজিক্সে আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাও বন্ধে অত প্রশ্ন আছে না। তাহলে এটুকু মার্ক করলাম, ওকে লিখে রাখতে পারিস উপরে টেস্ট পেপার বলে, টেস্ট পেপার থেকে এইসব কোশ্চেন সাধারণত উচ্চ মাধ্যমিকে আসে না, উচ্চ মাধ্যমিকে থেকে দেবে এন টাইপের আর পি টাইপের ডেফিনেশন আর ডোপি। আচ্ছা এটা কার বলতে আগের দিন ফেলে রেখে গেছিলি, কার এটা, আচ্ছা 4-এর এর 1 হয়ে গেছে, তারপরে 4-এর এর 2, একটি এফসিসি কেলাসে একক কোষের কিনারা দৈর্ঘ্য 250, উক্ত কেলাসের অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ ও স্যার এটা ইয়ে করতে হবে, 0.414 দিয়ে গুণ করতে হবে। টেট্রাহেড্রাল ভয়েডের ব্যাসার্ধ কীভাবে করবো, আচ্ছা ঠান্ডা মাথায় শুনবো কীভাবে করি। কিনারা দৈর্ঘ্য বলেছে 250 পিকোমিটার, উক্ত কেলাসের অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ নির্ণয় করো। করেছি। এফসিসি, এফসিসি মানে জেড এর ভ্যালু 4, 8টা বার করতে হবে, আর বার করে আর বার করে 0.414 দিয়ে গুণ করে নেবে। ডিভাইড করে দিচ্ছি গুণ করতে হবে, গুণ করতে হবে। এটা তো বইতে পেয়েছিলাম ফর্মুলা। হ্যাঁ বইতে আগে নরমালি ফর্মুলা আর বার করে ওর সাথে 0.414 গুণ করতে হবে। অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ। আচ্ছা অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ মানে হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড, ঠান্ডা মাথায় ভাবি কি বলেছে, অক্টাহেড্রাল ভয়েড, ঠিক আছে, অক্টাহেড্রাল ভয়েড অষ্টতলকীয় ফাঁক। আচ্ছা কোঅর্ডিনেশন নাম্বার কত, অক্টাহেড্রালে কোঅর্ডিনেশন নাম্বার কত হয় বলতো, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, তাই তো 6 কোঅর্ডিনেশন নাম্বার। এবার একটু বইয়ের মধ্যে চল, এই অঙ্কটা আমি ফিল করছি, ঠিক আছে, ব্যাপারটা কি বলেছে, অক্টাহেড্রাল ভয়েড মানে কোনটা, ওই যে অক্টাহেড্রাল ভয়েড মানে জানি এইটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড মানে হচ্ছে এইটা 4খানা আর উপর নিচে 2খানা আছে, মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, ঠিক আছে, এটা অক্টাহেড্রাল ভয়েড দেখিয়েছিলাম ক্লাসে। আচ্ছা এইবারে অক্টাহেড্রাল ভয়েডের ওই মাঝখানে গিয়ে কেউ ধর এটা অকুপাই করছে, কোশ্চেনে কি বলেছে, এফসিসি ক্লাস হয়েছে উক্ত ক্লাসের অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ নির্ণয় করো। তার মানে ওই যে ভাই যেটা আছে আমার এখানে, এটা আমার মানিয়ে হচ্ছে এফসিসি ক্লাস, একক কোষের কিনা দেখো আর এর ভ্যালু পেয়ে যাবো, এ পেয়েছি, এ জানি,
এফসিসি জানি, তার মানে জেড এর ভ্যালু হচ্ছে আমার 4। উক্ত গ্যালাক্সির অষ্টদলীয় ফাঁকের ব্যাসার্ধ নির্ণয় করা। আচ্ছা ঠান্ডা মাথা দেখ, অষ্টদলীয় ব্যাসার্ধ কোনটা? অষ্টদলীয় ফাঁক হচ্ছে আমার এই যে ভাই এটা আছে, আমি উপরের বলটা আঁকলাম ধরে এরকম, নিচেও একটা এরকম সেম বল আছে, তাই না? ওই মাঝখানের ফাঁকা জায়গাটা। এইবারে একটুখানি বইয়ের মধ্যে সর্বগাঙ্গ সংখ্যা বার কর। সর্বগাঙ্গ সংখ্যা কোথায় আছে? ওই যে যেখানে আর প্লাস বাই আর মাইনাস আছে না, ওইখানে বার কর। আর প্লাস বাই আর মাইনাস এখানে আছে, বার কর। বার করেছিস? ছক আছে একটা, আর প্লাস বাই আর মাইনাসের রেশিও দেখতে পাচ্ছি, রেশিও সুন্দর করে আছে, দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা ওখানে যেখানে দেখ আমার সর্বগাঙ্গ সংখ্যা 6 আছে, সেখানে রেশিওটা কত আছে বলতো? কত থেকে কতর মধ্যে হলে 6 হবে? 0.414 থেকে 0.732, তাই না? এটা হলে আমার হচ্ছে ওই সর্বগাঙ্গ সংখ্যা 6। তার মানে কি? তার মানে আমি আসছি পরে। এইবারে তুই একটু বার কর এফসিসি। এফসিসি যেখানে বইয়ের মধ্যে আছে বার কর। এফসিসির প্যাকিং দক্ষতা নির্ণয়, বিসিসির প্যাকিং দক্ষতা নির্ণয়, এসসিসির প্যাকিং দক্ষতা নির্ণয় বার কর একটু, বইয়ের মধ্যে বার কর। এফসিসির প্যাকিং দক্ষতা নির্ণয় বার করেছিস? আচ্ছা এফসিসির প্যাকিং দক্ষতা নির্ণয়ে কোথাও লেখা আছে যে ভাই এফসিসি বানাতে হলে আমার ক্যাটায়ন অ্যানায়ন কি হতে হবে রেশিও? বইয়ের মধ্যে আছে কি? তাহলে বলছি কোথায় আছে। মনে হয় নেই ওর মধ্যে, তাই তো? তাহলে এটা অন্য জায়গাতে আছে। যাই হোক চল, কোনো অসুবিধার কিছু নেই। হ্যাঁ 1.11 ঘনসন্নিবেশে ফাঁকা স্থানের মাত্রা, তাই তো? আচ্ছা 1.11 আসছি, ঠিক আছে। এইবারে দেখ ঠান্ডা মাথায় একটু ভাবি, ধর এই যে ফাঁকা জায়গাটা হলো, ওই ফাঁকা জায়গায় গিয়ে কে বসবে বলতো? অপোজিটলি চার্জ কেউটা বসবে স্বাভাবিকভাবেই। ওই ফাঁকা জায়গায় গিয়ে অপোজিট চার্জ কেউ বসবে। কারণ তুই কেন হয়েছে অপোজিট চার্জ কেউ বসবে? আরে এইভাবেই তো আমার NaCl এর ক্রিস্টাল ফর্ম হয়। দেখো এই NaCl এর ক্রিস্টাল CSCl সিজিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল আছে না, দেখ ছবি আঁকা আছে, বলে দেওয়া আছে। NaCl ক্রিস্টাল যখন আছে দেখবি ওর পাশে লেখা আছে একটা সোডিয়াম প্লাসের চারিদিকে Cl মাইনাস আয়ন থাকবে। কটা Cl মাইনাস থাকবে বলতে? 6টা। আর সিজিয়াম ক্লোরাইডে কটা থাকবে বলতো? একটা সিজিয়াম প্লাসের চারিদিকে 8টা লেখা আছে। দেখো ওই সর্বাঙ্গ সংখ্যার মধ্যে কোথায় যেখানে রেডিয়াস রেশিওটা আছে না, আর প্লাস বাই আর মাইনাস বা RC বাই RA, সেখানে একটা লেখা আছে। এবার এটা কখন কি হবে সেটাই আমি রেশিও দিয়ে বার করি। কেন? স্বাভাবিকভাবেই দেখ এই অক্টাহেড্রাল ভয়েডের ফাঁকা জায়গার যে ভ্যালু আর টেট্রাহেড্রাল ভয়েডের ফাঁকা জায়গার যে ভ্যালু দুখান নিশ্চয় আমার সেম নয়। স্বাভাবিকভাবেই ফাঁকা জায়গা যদি আলাদা হয় তাহলে ভাই এখানে যে সাইজের ক্যাটায়ন আমার ঢুকতে পারে, সাইজ যদি আমার ছোট হয়ে যায় তাহলে সেই নিশ্চয়ই ভাই আমার আরও কম ভয়েডের জায়গাতে ঢুকতে পারবে। বুঝতে পারছি ব্যাপারটা? এই জন্যই ভাই লোকে রেডিয়াস রেশিওটা ক্যালকুলেট করেছে। রেডিয়াস রেশিও ওয়াইজ আমি বলতে পারবো যে ক্যাটায়নটা আমার কোন জায়গায় গিয়ে ঢুকতে পারবে, অক্টাহেড্রাল না টেট্রাহেড্রাল না কোথায় ঢুকতে পারবে। বুঝেছিস? তাহলে RC বাই RA মানে আর প্লাস বাই আর মাইনাস একই ব্যাপার। C ফর ক্যাটায়ন প্লাস মানে হচ্ছে আমার ক্যাটায়ন, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ আমি এখানে কি বার করবো বলতো? আমার ধর এই যে বড়গুলো যেগুলো আঁকা আছে ওইগুলো তো দেখ আমার ইউনিট সেলটা বানিয়েছে, গোল গোল যেগুলো আঁকা, আমি ইউনিট সেলের মাধ্যমে মনে আছে ওই গোল গোল দিয়ে আঁকতাম। ওখান থেকে আমি কী পাবো বলতো? আর আমি পাবো, ওগুলো আর ছিল আমার, ওদের ব্যাসার্ধ তো আমার আর। ওটা আমার কার ব্যাসার্ধ হলো বলতো? বেসিক্যালি ওটা আমার কার ব্যাসার্ধ হয়েছে। যদি আমার ক্যাটায়ন বড় সাইজের হয় তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ হবে, আর যদি আমার অ্যানায়ন বড় সাইজের তাহলে অ্যানায়নের ব্যাসার্ধ হবে। বুঝতে পেরেছিস ভাই? ওটা যে হচ্ছে যদি ক্যাটায়ন হয় বড় সাইজের তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ, আর যদি অ্যানায়ন হয় বড় সাইজ তাহলে অ্যানায়নের ব্যাসার্ধ। ক্লিয়ার? এইবারে যদি আমার ওই বড়গুলো হয় অ্যানায়ন তাহলে মাঝখানে ঢুকবে ক্যাটায়ন। বোঝা গেছে? তাহলে মাঝখানে যদি আমার বড়গুলো হয় অ্যানায়ন মাঝখানে ঢুকবে ক্যাটায়ন, আর যদি বড়গুলো হয় আমার অ্যানায়ন মাঝখানে ঢুকবে ক্যাটায়ন, আর বড়গুলো যদি ক্যাটায়ন হয় মাঝখানে আমার অ্যানায়ন ঢুকবে। সবার ক্লিয়ার ব্যাপারটা? সবার ক্লিয়ার? ইউজুয়ালি তুই যে কোনো যদি দেখিস পিরিয়ড টেবিল ওয়াইজ আমার যে কম্পাউন্ডগুলো ফর্ম হয় যারা হচ্ছে প্রপার আয়নিক কম্পাউন্ড, সেখানে আমার কি হয়? ক্যাটায়নের সাইজ বড় না অ্যানায়নের সাইজ বড় হয়? তুই ভাব সিম্পলি NaCl আর যদি বলি সিজিয়াম ক্লোরাইড, ঠিক আছে, কার সাইজ বড় হবে? অ্যানায়নের সাইজ বড়, তাই না? অ্যানায়নের সাইজ বড় হয়। NaCl তুই ভাব NaCl সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কার সাইজ বড়? অবভিয়াসলি ক্লোরিনের সাইজ বড়। এরকমই হয় সাধারণত।
যদি উল্টোটা হয়ে যায় না, তাহলে আমি তো বললাম সিজিয়াম ক্লোরাইড। সিজিয়াম ক্লোরাইড হলে কী হবে, সিজিয়ামের সাইজ বড়, ক্লোরিনের সাইজ বড়, তখন আমার ভাই সব ফাজান সুলের গল্প সব বাদ দেয়, এখনো সব আমি যাচ্ছি না। এইবার যদি বইয়ের মধ্যে ফিরাই কী বলেছে দেখ, তুই পড়লে একবার বুঝে যাবি। 1.11 আয়, 1.11 মার্ক করেছিলাম এখানে কিছু, চলো 1.11 অষ্টতলকীয় ফাঁকের মাত্রা। আচ্ছা চল দেখো, ওখানে লেখা আছে, এটা বোল্ডে লেখা আছে, কোনো ঘন সন্নিবেশে অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ উক্ত সন্নিবেশ গঠনকারী কণার ব্যাসার্ধের 0.414 গুণ হয়। এটা একটু মার্ক কর জাস্ট। অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ হয় ঘন সন্নিবেশ গঠনকারী কণার ব্যাসার্ধের 0.414 গুণ। আচ্ছা তারপরে দেখ আরেকটা আছে, চতুস্থলকীয় ফাঁকের মাত্রা কত হয়, 0.225। লেখা আছে বললেই একইভাবে, যে কণা একদম লাস্ট লাইনে, যে কণা চতুস্থলকীয় ফাঁকে স্থান পেতে পারে তার ব্যাসার্ধ ঘন সন্নিবেশিত কণাগুলির ব্যাসার্ধে 0.225 গুণ হয়। মার্ক করেছিস? আচ্ছা এটার মানেটা কি? মানেটা হচ্ছে দেখ, স্বাভাবিকভাবেই যে আমার ভাই এখানে ঢুকবে, তুই বল তার ব্যাসার্ধ এই বড়গুলোর থেকে বড় হবে না ছোট হবে? ছোট হবে স্বাভাবিকভাবেই। দেখ এই বড়র যে ব্যাসার্ধ সেটাকে যদি আমি 0.225 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ভ্যালুটা আমার একের থেকে কম হয়ে গেছে, হয়েছে তো? একের থেকে কম স্বাভাবিকভাবে হয়েছে। হয়ে আমার দেখ এটার মতন যদি হয়, তাহলে আমার 0.225 হলে টেট্রাহাইড্রালে ঢুকবে, আর 0.414 হলে আমার অক্টাহাইড্রালে ঢুকবে। এবার এটা কোথা থেকে এসছে বলতে, এসছে হচ্ছে বেসিক্যালি রেডিয়াস রেশিও থেকে। দেখ আমার আর প্লাস বাই আর মাইনাস এটার ভ্যালু যদি 0.414 হয়, 0.414, রেঞ্জগুলো কী কী ছিল বলতো আর প্লাস বাই আর মাইনাসের? আর সি বাই আর এ ফার্স্ট রেঞ্জটা কত ছিল? 0.155 থেকে 0.225, এটা ছিল ফার্স্ট রেঞ্জ। 0.225 থেকে না 0.255 255 থেকে 225 টাই মনে হয় 255 করে দিয়েছে মনে হয়। প্রথমেরটা 225 ছিল, পরেরটা 255 ছিল। এটা 225 মনে হয় 225ই হবে, ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে যাবে আমার। ফার্স্টের রেশিওটা কত ছিল? 155 থেকে 0.225 0.225, 225 থেকে তারপরটা 0.225 থেকে 0.414, ঠিক আছে? 0.414 থেকে 0.7 0.414 থেকে 0.732, তারপরটা 0.73 থেকে 1, তাই তো? এই হচ্ছে চারখানা রেশিও।